মুসলমানদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, অথচ ম্যানুপুলেট কে করছে? দড়িটা কাটাতে রয়েছে। ইন্ডিয়া জিতলো, তো আমরা ভারতীয়রা কত খুশি হয়েছি বলো তো। তো এই যে আমরা ভারতীয়, এই যে আমরা সঙ্গে ইংরাজি ভাষাটাও কিন্তু শিখেছিল, এই জন্য ব্রিটিশদের এক সুদক্ষ কর্মচারী হতে পেরেছিল। মানে ঠিক আছে, তো অনেক ঐতিহাসিক বলছিল তাকে যে মুসলিম সমাজের রাজারা ইংরেজদের কথায় উঠে বসে, কারণ ইংরেজদেরকে সে সবসময় খুশি করার চেষ্টা করে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সিম্বল। আচ্ছা, আজকে চলে এলাম ক্লাস 12-এর 4th সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আরেকটি নতুন ক্লাসে। আচ্ছা, এই ক্লাসে বা এই ভিডিওতে থাকবে ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে ইউনিট 2টা রয়েছে তার প্রথম অধ্যায় আলিগড় আন্দোলন এবং হিন্দু মহাসভা থেকে দেশভাগের পথে। আচ্ছা, এর আগের যে ক্লাসগুলো ছিল বা এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল সেখানে আমরা দেখেছিলাম যে মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কিন্তু আমরা দেখেছিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকে আগের ক্লাসটা দেখেছো অথবা আগের যে চ্যাপ্টারটা ছিল সেটা তোমরা ভালো মতো পড়ে নিয়েছো। আচ্ছা, সেই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার যদি আমি সারমর্ম এক কথায় বলতে চাই, তাহলে সেই 1857-র যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে ভারতীয়রা পরাজিত হলেও তারা কিন্তু ব্রিটিশ শক্তির কিন্তু রাতের ঘুমকে কিন্তু তারা কেড়ে নিয়েছিল, তাই তো। 1857-র পর আমরা দেখি ইতিহাসে, আধুনিক ভারতের ইতিহাসে একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয় এবং ব্রিটিশরা নিজেদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে নিজেদের কূটনৈতিক চাল, ঠিক আছে, ভারতীয়দের সঙ্গে তাদের সম্পর্ক প্রভৃতি নানা দিকে কিন্তু যথেষ্ট পরিবর্তন আনে। এই ক্ষেত্রে আমরা দেখব যে তারা ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে, মানে বাটোয়ারা নীতি, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে এই যে ভারতীয়রা একসাথে জোটবদ্ধ হয়ে আন্দোলনটা শুরু করছিল বা বিদ্রোহটা ঘোষণা করছিল মহাবিদ্রোহে, সেইখান থেকে ব্রিটিশরা শিক্ষা নেয় যে আমরা ডাইরেক্ট বা প্রত্যক্ষভাবে ভারতীয়দের পেছনে আর লাগবো না। তাতে ভারতীয়রা খেপে যাচ্ছে, তাতে ভারতীয়রা বুঝতে পারছে যে আমরা তাদের উপর অত্যাচার চালাচ্ছি, তাদের উপর শোষণ চালাচ্ছি, তাদের উপর অমানবিক শাসন চালাচ্ছি, ঠিক আছে। তো তারা কি করলো, তারা ডিভাইড অ্যান্ড রুলটাকে নিয়ে আসলো। তারা কি করলো, এই যে ভারতীয়রা রয়েছে যারা একজোট, যারা ঐক্যবদ্ধ, যারা একে অপরের ভাই ভাই, তাদের ভিতরে ঢুকে তাদের মধ্যে দুটো দল তৈরি করে দেবে, যাতে এক দল আরেক দলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, এক দল আরেক দলের সঙ্গে পক্ষে বিপক্ষে হয়ে যায়, এক দল আরেক দলকে শত্রু মনে করে। তাতে কি হবে, তাতে ব্রিটিশদেরই কিন্তু আরো দীর্ঘদিন শাসন চালাতে, আরো দীর্ঘদিন শোষণ চালাতে সুবিধে হবে। ক্লিয়ার? তো এই ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা ডিভাইড অ্যান্ড রুল। আচ্ছা, এই অধ্যায়ে আমি আগেই বললাম, এই অধ্যায়ের নাম ছিল আলিগড় আন্দোলন এবং হিন্দু মহাসভা থেকে দেশ ভাগের পথে। দেখো, তোমরা বুঝতে পারছো, আলিগড় আন্দোলন মানে এই আলিগড় আন্দোলন, আলির বিরিয়ানি না কিন্তু, বা মুঘলের পরোটা না কিন্তু, বা হাজির বিরিয়ানি না কিন্তু, এটা হচ্ছে আলিগড় আন্দোলন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে মুসলমান সাম্রাজ্যের বা ইসলাম ধর্মের একটা বিষয় হচ্ছে আলিগড় আন্দোলন, এবং অপরদিকে হিন্দু মহাসভা মানে হিন্দু সম্প্রদায়ের কোনো একটা কিছু। আচ্ছা, আর হচ্ছে দেশ ভাগের পথে। আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষ ভাগ হয়েছিল প্রধানত ধর্মের জন্য, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে এই হিন্দু মুসলমানের মধ্যে ভাগটা বা এই যে একটা ডিভাইড করেছিল কিন্তু ষড়যন্ত্র করে, সেটা হচ্ছে ইংরেজরা। তো প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ব্যক্তিগতভাবে এই ভেদাভেদটার কে কিন্তু সমর্থন করি না, বা একটা উন্নত মানুষ, উন্নত চিন্তাশীল বা ওপেন মাইন্ডেড মানুষ কখনোই এই হিন্দু মুসলমান ভেদাভেদটাকে কিন্তু সমর্থন করবে না। আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় হয়েছি কাজী নজরুল ইসলামের ওই কবিতাটা পড়ে, তাই তো, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। তো ভুল করলে ক্ষমা করে দেবে। তো আজকে এই অধ্যায়টা শুরু করতে গেলে বা এই অধ্যায়টা পড়তে গেলে, ভারতের ইতিহাসটা পড়তে গেলে, ইংরেজদের কূটনৈতিক চক্রান্তটা পড়তে গেলে, দেশ ভাগটা পড়তে গেলে আমাদেরকে কিন্তু দুটো ভাগেই ভাগ করতে হবে। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু ভাববে না, শুধুমাত্র আমরা ইতিহাস পড়ার স্বার্থে আমরা দুটো টার্ম ইউজ করব, মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়। ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে শুরু করি। দেখো, আলিগড় আন্দোলন, আলিগড় মুভমেন্ট, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কার বলো তো? হ্যাঁ, এই ছবিটা হলো কার? স্যার সৈয়দ আহমেদ খানের। তো সৈয়দ আহমেদ খান কিন্তু আলিগড় আন্দোলনের কি, আলিগড় আন্দোলনের
পথিকৃৎ বা যার হাত ধরেই এই আলিগড় আন্দোলনটা হয়েছিল। তো আজকের এই ভিডিওটাতে থাকবে এই আলিগড় আন্দোলন সম্পর্কে। আচ্ছা, দেখো তার আগে আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে ন্যাশনালিজম আর একটা হচ্ছে সেপারেটিজম। ন্যাশনালিজম মানে তোমরা আশা করি সবাই জানো কি, ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ। এই যে আমরা একসঙ্গে থাকি, এই যে আমরা জোট বেঁধে থাকি, এই যে উই আর ইন্ডিয়ান, ইন্ডিয়া জিতলো কি না ক্রিকেট টুর্নামেন্টটাতে, ইন্ডিয়া জিতলো, তো আমরা ভারতীয়রা কত খুশি হয়েছি বলতো। তো এই যে আমরা ভারতীয়, এই যে আমরা এক জাতি, এই যে আমরা একই মাটিতে রয়েছি, এই যে আমরা একই আকাশের নিচে আছি, এই যে আমরা একই বাতাসের বায়ু নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের মধ্যে উই ফিলিংস বা এটাই হচ্ছে আমাদের মধ্যে ন্যাশনালিজম। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর সেপারেটিজমটা কি? সেপারেটিজম হচ্ছে এই ন্যাশনালিজমের ঠিক অপোজিট একটা কনসেপ্ট। এইখানে মনে করে যে আমি আর তুমি আলাদা, ঠিক আছে, আমি আর তোমার আমার আর তোমার লক্ষ্য আলাদা, আমার আর তোমার চিন্তা আলাদা, আমার আর তোমার স্বার্থ আলাদা, এটাই হচ্ছে সেপারেটিজম। তাহলে ন্যাশনালিজম মানে বুঝলাম আমরা, এবং সেপারেটিজম মানেও আমরা কিন্তু আচ্ছা বুঝলাম। ক্লিয়ার হচ্ছে? এই দেখো হিন্দু এবং মুসলমান এই যে ভেদাভেদটা, এটা কিসের জন্য হলো? এটা সেপারেটিজমের জন্য হলো। প্রথমে কিন্তু আমাদের মধ্যে ন্যাশনালিজমেরই বোধ ছিল, কারণ এই জন্যই তো আমরা 1857 অত বড় একটা মহাবিদ্রোহ দেখতে পেয়েছি। এরপরে ব্রিটিশরা এই ডিভাইড অ্যান্ড রুল নীতিটার দরুন কি করলো, সেপারেটিজম আমাদের মধ্যে কিন্তু তৈরি করলো। এই দেখো ডিভাইড অ্যান্ড রুল, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ধরো এটা ব্রিটিশ সরকার, ও কি করছে, ও হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, অথচ ম্যানুপুলেট কে করছে? দড়িটা কার হাতে রয়েছে? দড়িটা কিন্তু ব্রিটিশদেরই হাতে রয়েছে। আমরা এটা বুঝতে না পেরে আমরা কিন্তু একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছি। এটাকেই কিন্তু আমরা বুঝতে না পারি যে আমাদেরকে শোষণ করা হচ্ছে, আমাদেরকে শাসন করা হচ্ছে, আমরা নিজেদের মধ্যেই লড়াই করে যাব, তাতে কে লাভ পাবে? তাতে ওরা লাভ পাবে। বোঝা গেল? আচ্ছা, দেখো হিন্দু মুসলমান আমরা কিন্তু কি, আমরা ভাই ভাই, আমরা একসাথে থাকি, তাই তো? আর সেখান থেকে কি হলো? সেখান থেকে দেখো বর্তমানে যা পরিস্থিতি, বা সেই সময়েও ছিল, ইংরেজরা কিন্তু এই পরিস্থিতিটা হিন্দু মুসলমানের মধ্যে এই ধরনের দাঙ্গাটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছিল। আচ্ছা, দেখো এই যে ভারতের ম্যাপটা, আমি ভিডিওর মানে আমি ইতিহাস ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে ম্যাপ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এই যে দেখো ভারত আগে একটা ইউনাইটেড স্টেট ছিল, সেখান থেকে পাকিস্তান হয়ে গেল, পূর্ববঙ্গ হয়ে গেল, এখন আবার বাংলাদেশ হয়ে গেছে। তো এই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলের কিন্তু প্রভাব। আচ্ছা, এরপর দেখো এই যে আলিগড় যে আন্দোলনটা আমরা পড়তে যাচ্ছি, তার প্রেক্ষাপট কি ছিল? দেখো ওয়াহবি আন্দোলনের পর ও 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা মুসলিমদের প্রতি বিরক্ত হয়। মানে ওয়াহবি আন্দোলনে মুসলিমদের কাজকর্ম দেখে এবং সিপাহী বিদ্রোহে ভাবে ব্রিটিশরা যে মুসলিমরা এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত, এই জন্য ব্রিটিশরা সেই সময় মুসলিমদেরকে দেখতে পারতো না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি, মুসলিমরা ইংরাজি শিক্ষা নিত না, ফলে তারা হিন্দুদের থেকে অনেক পিছিয়ে ছিল। মানে দেখো ব্রিটিশরা কাকে সরিয়ে ভারতবর্ষের ক্ষমতা দখল করছে বলো? মুসলিম সাম্রাজ্যটাকে সরিয়ে, মুঘলদেরকে সরিয়ে। কারণ আমরা দেখি 1207 থেকে প্রায় 1857 পর্যন্ত, 1857 মানে কি, বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, শেষ মুঘল সম্রাট। তো এই যে 1207 থেকে 1857 পর্যন্ত এই সময়টাতে কারা রাজত্ব করছে ভারতে? মুসলমান সাম্রাজ্য। এই জন্য আমরা মিডিয়াভেল পিরিয়ডে পড়ি কি, সুলতানি যুগ, মুঘল যুগ। তো ওই সাম্রাজ্যটাকে সরিয়ে দিয়ে কি ইংরেজরা ক্ষমতা দখল করছে। সুতরাং মুসলিমদের কিন্তু একটা রাগ, একটা বিদ্বেষ বরাবর ইংরেজদের প্রতি ছিল, ঠিক আছে, এবং সেটা খুব বেশি পরিমাণে ছিল। তুমি আজকে ভাবো, তোমাকে তোমার বাড়ির থেকে কেউ যদি সরিয়ে দিয়ে সে তোমার বাড়িটা দখল করে নেয়, তাহলে তার প্রতি তোমার রাগ থাকবে কিনা? নিশ্চয়ই থাকবে। সেই রকমই মুসলিমরা কিন্তু ইংরেজদের দেখতে পারতো না, তারা কোনোভাবেই ইংরাজি শিক্ষাটাকে কিন্তু গ্রহণ করেনি। আর আরেক দিক থেকে বলা যায় যে তারা খানিকটা রক্ষণশীল ছিল। তারা যেহেতু একেশ্বরবাদে বিশ্বাস করত, মানে কি বলবো, ওয়ান এইম ছিল তাদের, ঠিক আছে, সেহেতু তারা কেবলমাত্র কোরআন, তারপর উর্দু, আরবি, ফার্সি, মানে তাদের যেগুলো ভাষা ছিল সেই ভাষাটাকেই তারা দক্ষ ছিল। তারা কোনোদিনও ইংরাজিটা কিন্তু পড়তে আসেনি। আর অপরদিকে হিন্দুরা, তারা কিন্তু ইংরাজিটা শিখেছে, ইংরাজিটাকে তারা গ্রহণ করেছে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে কিন্তু তারা গ্রহণ করেছে। এর ফলে আমরা দেখি যে মুসলিমদের তুলনায় হিন্দুরা পড়াশোনার দিক থেকে, শিক্ষার দিক থেকে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, সংস্কারের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, ঠিক আছে, মুসলিমদের তুলনায় এগিয়ে ছিল। এর ফলে ইংরেজরা মুসলিমদেরকে আরোই পছন্দ করতো না, উচ্চ পদের পদগুলো হিন্দুদেরকে দিত, মুসলিমদেরকে দিত না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো 1865 সালের এক পরিসংখ্যান অনুযায়ী 9 জন হিন্দু যদি এমএ পাস করতো, তাহলে সেখানে মুসলিম পাস একজনও করতো না। আবার 41 জন হিন্দু যদি বিএ পাস করতো, সেখানে একজনও মুসলিম বিএ, মানে একজনই কেবলমাত্র বিএ পাস করতে পারতো। বিএ মানে এই যে অনার্স, বা বিএ মানে ব্যাচেলার ডিগ্রিটা। ক্লিয়ার হলো? 9 জন যদি পাস করে, একজনও করতে পারে না এমএ। আবার 41 জন যদি পাস করে,
করে বিয়েতে সেখানে একজন মাত্র করতে পারে। তাহলে এই পরিসংখ্যানটা থেকে আমরা বুঝি যে হিন্দুদের থেকে মুসলিমরা শিক্ষার দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে ছিল। আর শিক্ষার দিক থেকে যদি কেউ পিছিয়ে থাকে, কোনো জাতি যদি পিছিয়ে থাকে, তাহলে তার মধ্যে কি হবে? তার মধ্যে গুণ পোকা বাস করবে, মানে কুসংস্কার বাস করবে, তার মধ্যে অন্ধত্ব বাস করবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে দেখো 1911 সালের জনগণনা অনুযায়ী হিন্দু ছিল 66% ভারতবর্ষে, আর মুসলিম ছিল 24%, ঠিক আছে, এবং অন্যান্যরা ছিল 10%। তো সংখ্যালঘুর দিক থেকে কিন্তু মুসলিমরা ছিল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এই সমস্ত কারণের জন্য এই দিক থেকে মুসলিমদের একজনের উদয় হলো, তিনি হলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তো এই যে লাল ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অ্যারোটা, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের ধরো লক্ষ্য, যে আমার লক্ষ্য হচ্ছে মুসলিমদেরকে এই কুসংস্কারগ্রস্ত জীবন থেকে বের করা, তাদেরকে উন্নত বিজ্ঞান শিক্ষা দেওয়া। কারণ সে ভালো মতোই বুঝে গেছিল যে বর্তমান বাজারে ইংরাজি না শিখলে বা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের চর্চা না করলে মুসলিমরা পিছিয়েই থাকবে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে ওর লক্ষ্য ছিল। আর অপরদিকে ইংরেজদের লক্ষ্য, দেখো ছবিতে দেখতে পাচ্ছ নীল অ্যারোটা, ইংরেজদের লক্ষ্য ছিল যে যেন তেন প্রকারে মুসলিম আর হিন্দুর মধ্যে যাতে একটা ভেদাভেদ করা যায়। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে তারা নিজেদের মধ্যে লড়াই করবে, আর অপরদিকে আমরা সেটার সুযোগ নিব। তো দেখো আলিগড় আন্দোলনের সুযোগ কারা নেয়? আলিগড় আন্দোলনের সুযোগ নেয় কিন্তু ইংরেজরা। আচ্ছা, এই যে আগুনে কিন্তু ঘি ঢালে। ঠিক আছে, এই যে মুসলিমরা চিন্তা ভাবনা করছে যে আমরা হিন্দুদের থেকে পিছিয়ে রয়েছি, পিছিয়ে রয়েছি, পিছিয়ে রয়েছি, এইটাতেই আরো ঘি ঢালে। হ্যাঁ, সত্যিই তো তোমরা পিছিয়ে রয়েছো, দেখো ওরা কি করছে, এমন হয় না? তোমরা বুঝতে পারছো আশা করি যে আমি কি বলতে চাইছি। আচ্ছা, স্যার সৈয়দ আহমেদ খান যে ছিল এই আলিগড় আন্দোলনের কিন্তু নেতা। আচ্ছা, স্যার সৈয়দ আহমেদ খান কে ছিল তাহলে? 1837 থেকে 1857 পর্যন্ত ছিল একজন সুদক্ষ ব্রিটিশ কর্মচারী। কেন সে ব্রিটিশ কর্মচারী হতে পেরেছিল? কারণ সে ফরাসি, আরবি, উর্দু এবং তার সঙ্গে ইংরাজি ভাষাটাও কিন্তু শিখেছিল। এই জন্য ব্রিটিশদের এক সুদক্ষ কর্মচারী হতে পেরেছিল, মানে অনেকটাই উঁচু পদে চলে গেছিল। এবং ব্রিটিশদের নজরে আসে 1857 সালে, যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন সে কিন্তু ব্রিটিশদের পক্ষে কিন্তু কাজ করেছিল। আচ্ছা, তারপরে কি? ব্রিটিশ শাসকদের সহযোগিতা এবং ইংরেজি শিক্ষা প্রয়োজন, এই কথাটা এই স্যার সৈয়দ আহমেদ খান হাড়ে হাড়ে কিন্তু টের পেয়েছিল। আচ্ছা, লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া এই একটা বই লেখে। যে লয়াল মানে কি? বুঝতেই পারছো, লয়াল মানে সৎ, মোহামেডানস অফ ইন্ডিয়া। ঠিক আছে, মানে ভারতের মুসলিমরা সৎ, এই নামে সে একটা বই লেখে। এবং বই লেখে ব্রিটিশদেরকে বোঝায় যে না, সিপাহী বিদ্রোহে মুসলিমরা পরিমাণে খুব একটাই বেশি ছিল না, মুসলিমরা আপনাদেরকে অতটা অপছন্দ করে না। বোঝা যাচ্ছে ওর স্বার্থটা? তোমরা বুঝতে পারছো তো ওর স্বার্থটা কি? ওর স্বার্থটা হচ্ছে মুসলিমদেরকে কি, মুসলিমদেরকে মেন স্রোতে নিয়ে আসা। যেমন তোমরা দেখবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ক্লাসে অনেক স্টুডেন্টস থাকে যারা কি, যারা অ্যাটেনশন সিকার হয়। তারা কি চায়? তারা চায় যে স্যাররা যাতে তাকে দেখে, তাকে যাতে ভালোবাসে, তাকে যাতে গুরুত্ব দেয়। তো এইরকম একটু কিন্তু কম্পিটিশন প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তো এর মধ্যেও ছিল হিন্দু মুসলিম, মানে হিন্দুদের সঙ্গে মুসলিমদেরকে নিয়ে। আচ্ছা, লয়াল মোহামেডানস এই বইতে সে বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করে যে মুসলিমরা সিপাহী বিদ্রোহে ওই অত পরিমাণে ছিল না হিন্দুদের মতো। মুসলিমরা ভালো, মুসলিমরা আপনাদেরকে শ্রদ্ধা করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি দেখো, মুসলিম রক্ষণশীলতা, মানে মুসলিমদের যে রক্ষণশীলতা রয়েছিল, এই যে তারা পর্দা প্রথা বা বিভিন্ন ধরনের কুসংস্কার যে মানত, সেটাকে সে জেহাদ বলেছিল, জেহাদ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি দেখো, যে ধর্মকে, মানে কোরআন কে অবশ্যই যুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে প্রচার করতে হবে। ঠিক আছে, ধর্ম হবে যুক্তি এবং বিজ্ঞানের সংমিশ্রণ। যেখানে যুক্তি নেই, যেখানে বিজ্ঞান নেই, সেখানে ধর্মও নেই, সেটা হচ্ছে মিথ্যা। ক্লিয়ার? এই জন্য কিন্তু সেই সময়কার যারা রক্ষণশীল মৌলবী ছিল বা যারা এরকম কোরআন টোরান পড়তো, ঠিক আছে, তারা কিন্তু এই স্যার সৈয়দ আহমেদ খানের বিপক্ষে চলে গেছিল। আচ্ছা, তারপরে দেখো এই যে পর্দা প্রথা, মুরিদি প্রথা, 3 তালাক, বহু বিবাহ, এই সমস্ত কিছুর কিন্তু সে বিরোধিতা করে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো টু নেশন থিওরি, এই স্যার সৈয়দ আহমেদ খানের বক্তব্য থেকে বা ক্রিয়াকর্মের থেকে কিন্তু আমরা টু নেশন থিওরিটাকে দেখতে পারি। আচ্ছা, এই দেখো এইখানে একটা ছবিতে আমি বোঝানোর চেষ্টা করছি যে এই যে ব্রিটিশদের আনুগত্য হতে চাইছিল এই স্যার সৈয়দ আহমেদ, যাতে ব্রিটিশদের চোখে মুসলিমদেরকে ভালো করা যায়। ক্লিয়ার? তাহলেই তো ব্রিটিশরা মুসলিমদেরকে দেখবে, তাহলেই তো মুসলিমদের এইরকম একটা অন্ধকার সময়, যেখানে শিক্ষা নেই, যেখানে দীক্ষা নেই, যেখানে কুসংস্কার, যেখানে উন্নত জীবনযাপন নেই, সেখান থেকে মুসলিমদেরকে বের করে আনতে পারবে। ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, এরপরে কি আছে দেখি, পাশ্চাত্য শিক্ষা বিস্তার। আচ্ছা, এই যে মুসলিমদেরকে ওই অন্ধকার থেকে বের করে আনার জন্য স্যার সৈয়দ আহমেদ খান কি করে? পাশ্চাত্য শিক্ষার বিস্তার করে। এবং এই পাশ্চাত্য শিক্ষার বিস্তারটাকেই আমরা বলছি আলিগড় আন্দোলন। ক্লিয়ার? আচ্ছা,
কি কি করে দেখো, 1864-তে গাজীপুরে বিদ্যালয় স্থাপন করে। কি করে? 1864-তে গাজীপুরে বিদ্যালয় স্থাপন করে, ইংরাজি ভাষাতে যাতে মুসলিমদেরকে শেখানো যায়, পড়ানো যায়। আচ্ছা, জ্ঞান বিজ্ঞানের বই, মানে পাশ্চাত্যের যে জ্ঞান বিজ্ঞানের বইগুলো ছিল ইংরাজি ভাষায়, সেগুলোকে উর্দুতে অনুবাদ করার চেষ্টা করে, এই জন্য ট্রান্সলেশন সোসাইটি তৈরি করে 1864-তে। পরে সেটা সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় নাম হয়। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি আছে, 1870 সালে তেহজিব আল আকলাক পত্রিকা প্রকাশ করে। তেহজিব আল আকলাক নামে একটা পত্রিকা সে প্রকাশ করে। কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মোহামেডান অফ ইন্ডিয়া 1870 সালে এটা তৈরি করে। আচ্ছা, তারপরে দেখো নারী শিক্ষা, এই যে নারীদেরকে পর্দার পেছনে রাখা, ঠিক আছে, মানে ওই তুমি ভাবো এখনো আমরা দেখতে পারি অনেক রক্ষণশীল সমাজ রয়েছে, শুধু মুসলিমদের মধ্যে না, আমাদের হিন্দুদের মধ্যেও কিন্তু রয়েছে। তো সেই সময় কতটা ছিল, সেই সময় নিশ্চয়ই আরো ছিল, সেই সময় নারী শিক্ষা একদমই ছিল না। আমরা দেখি যে এসসি, এসটি, ওবিসি এগুলো যেমন একটা সংরক্ষিত কিনা আমাদের এখনো, তো ওই রকম নারীরাও কিন্তু সংরক্ষিত। বিভিন্ন এক্সামে তুমি দেখবে মেয়েদের জন্য একটা সিট থাকে, অর্থাৎ এখনো ভারতবর্ষে কিন্তু নারীরা পিছিয়ে আছে। তাহলে ওই সময় 1870 নাগাদ, 1875 নাগাদ কতটা তাহলে পিছিয়ে ছিল? তাহলে এটা কিন্তু তার একটা ভালো কাজ ছিল, খুব নারী শিক্ষার কথা সে বলছিল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি করে, 1875-এ মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তৈরি করে। ঠিক আছে, যেটা কি হয়, যেটা 1920 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরিণত হয়। আচ্ছা, আর কি করে, মোহামেডান এডুকেশন কনফারেন্স, শিক্ষার প্রসারের জন্য সে সমস্ত ধরনের মুসলিমদেরকে এক জায়গায় ডাকতো, ডেকে শিক্ষা সম্পর্কে আলোচনা করতো, যে শিক্ষাটাকে কি করে প্রসার করা যায়, প্রচার করা যায়। ক্লিয়ার? আচ্ছা, আর কি করে, রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণের কথা বলে, বলে যে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, শুধুমাত্র শিক্ষা গ্রহণ করলেই হবে না, মুসলিমরা তখনই স্বাধীনতা পাবে, তখনই তারা কি বলবো, তারা গুরুত্ব পাবে, যখন তারা কি, যখন তারা পড়াশোনার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক পদগুলোতেও অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এই দেখো আলিগড় ইউনিভার্সিটির ছবি। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে দেখি কি আছে। এই জন্য, এত সব কারণের জন্য আমরা মুসলিম সমাজের রাজা রামমোহন বলে থাকি কাকে? বলে থাকি হচ্ছে এই স্যার সৈয়দ আহমেদ খানকে। ঠিক আছে, তো এখন আমরা দেখব সত্যিই কি আমরা মুসলিম সমাজে রাজা রামমোহন বলতে পারি তাকে? কারণ রাজা রামমোহন কি করছিল? রাজা রামমোহনকে আমরা বলি নবজাগরণের দূত। ঠিক আছে, নবজাগরণ বলতে বোঝায় একটা সমাজে যখন সমস্ত কিছু ডেভেলপমেন্ট একসঙ্গে হয়, যেমন শিক্ষা, ভাষা, তারপর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, চিন্তা ভাবনা, সংস্কৃতি, এরকম অনেক কিছু, মানে অনেকগুলো উপাদান যখন একসঙ্গে, সবগুলো যখন একসঙ্গে ডেভেলপমেন্ট হয়, তখন সেটাকে আমরা নবজাগরণ বলি। ঠিক আছে, তো অনেক ঐতিহাসিক বলছিল তাকে যে মুসলিম সমাজের রাজা রামমোহন, কিন্তু এখন আমরা দেখব যে সত্যিই কি তাকে আমরা রাজা রামমোহন রায় বলতে পারি মুসলিম সমাজের? কারণ রাজা রামমোহন রায় তো সবার জন্য কথা বলছিল। ঠিক আছে, তাহলে স্যার সৈয়দ আহমেদ খান কি সবার জন্য কথা বলছিল? চলো তাহলে দেখে নিই। আচ্ছা, 1847, এই 1887, এই 1887-র আগে স্যার সৈয়দ আহমেদ খানের ছিল এক রূপ, ঠিক আছে, এক চিন্তা ভাবনা। কারণ আমরা জানি যে আমরা কিন্তু পরিবর্তনশীল। আজকে তুমি যেটা ভাবছো, ঠিক আছে, তুমি এখন ছোট আছো, ক্লাস 12-এ পড়ছো, তোমার যে আজকে চিন্তা ভাবনা, যখন তুমি আমার মতো বয়সে আসবা, তোমার চিন্তা ভাবনাটা কিন্তু চেঞ্জ হবে। ওই রকমই স্যার সৈয়দ আহমেদ খানেরও কিন্তু চিন্তা ভাবনার আমরা বিস্তর পরিবর্তন দেখতে পারি। এই জন্য 1887-র আগে সে একরকম ভাবতো, সে ভাবতো যে না, ভারতবর্ষ হচ্ছে একটা সুন্দর একটা নারী, সেই সুন্দর নারী যেমন দুটো চোখ রয়েছে, ঠিক তেমনি হিন্দু এক হচ্ছে একটা চোখ, মুসলিম হচ্ছে একটা চোখ। একটা চোখ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কি সেই সুন্দর নারীটাকেও আমরা আর সুন্দর কিন্তু বলবো না। তো এইভাবে এত ভালোভাবে সে কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের কথা বলতো এই 1887-র আগে। কিন্তু 1887-র পরে আমরা তার আরেকটা চিন্তা ভাবনাকে বা আরেকটা থটকে কিন্তু আমরা পাই। দেখো কি কি আলোচনা সমালোচনা। আচ্ছা, এই নবজাগরণে শুধু মুসলিমদের জন্য, সে যে আলিগড় ইউনিভার্সিটি বলো বা সে যে শিক্ষার প্রসারটা করছিল, সে কিন্তু শুধুমাত্র মুসলিম সমাজকে বাইরে বের করার জন্য, মুসলিম সমাজকে অগ্রগতির জন্য, মুসলিম সমাজের উন্নতির জন্য কিন্তু কথা বলছিল। সে কোনোভাবেই সামগ্রিক শিক্ষা বা জনশিক্ষা বা মাস এডুকেশনের কথা কিন্তু সে কিন্তু বলে নাই। আচ্ছা, তারপরে কি আছে, মুসলিম জমিদার, চাকরিজীবী, সুবিধাভোগী, সামন্ত প্রভৃতিরা কিন্তু এই আন্দোলনে বা এই যে আলিগড় কলেজটা হয়েছিল সেটাতে কিন্তু যোগদান করে। অর্থাৎ যারা অলরেডি এডুকেটেড, যারা অলরেডি কি উচ্চ পর্যায়ে রয়েছে, তাদের জন্য নাকি, ঠিক আছে, ওই কলেজটা ছিল। ঠিক আছে, কারণ ওই কলেজে ফিসও নেওয়া হতো। অর্থাৎ মানে
স্যার সৈয়দ আহমেদ খান যাদের কথা বলে যে যারা একদম নিচে রয়েছে তাদেরকে আমি উপরে নিয়ে যাব, ঠিক আছে, বাস্তবে কিন্তু সেটা কিন্তু হয়নি। যেই সমস্ত মুসলিমরা নিচে ছিল, তলাতে ছিল, যাদের মধ্যে কুসংস্কার ছিল, যাদের মধ্যে শিক্ষার অভাব ছিল, তাদের মধ্যে কিন্তু শিক্ষার অভাবটা কিন্তু থেকেই যায়। আচ্ছা, তারপরে দেখো কি, যে স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসকে দূরে রাখে, মানে কংগ্রেস থেকে নিজেকে দূরে রাখে। ওই 1885-তে আমরা জানি যে ভারতবর্ষে একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়। পলিটিক্যাল পার্টি সেই সময় কংগ্রেসের ভূমিকা কিন্তু বিশাল ছিল, কারণ কংগ্রেসই ছিল যে গোটা ভারতবর্ষের একটা প্রতিনিধি দল, যেই প্রতিনিধি দলের সঙ্গে ইংরেজরা বা ইংরেজ শাসন ব্যবস্থা তারা মিটিংয়ে বসতো। তারা কংগ্রেস এবং ইংরেজদের মধ্যে একটা মিটিং হতো, সেই মিটিংয়ে কিন্তু কংগ্রেসরা ভারতের সমস্যা, সেই সমস্যার সমাধান, বিভিন্ন যুক্তি তর্ক, ঠিক আছে, এই সমস্ত কিন্তু তুলে ধরতো। তো সেই রিপ্রেজেন্টেটিভ দল বা সেই পলিটিক্যাল পার্টিটাকে এই স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু সহ্য করতে পারতো না। সে ভাবতো এই কংগ্রেস নাকি বাঙালি বাবুদের স্বার্থে পরিচালিত একটি হিন্দু সংগঠন, অর্থাৎ কংগ্রেস মুসলিমদের কথা ভাবে না, কংগ্রেস শুধু হিন্দুদের কথা ভাবে, ঠিক আছে। আর তার এই ইয়েতে কে ঘি ঢালছিল, আগুনে কে ঘি ঢালছিল, ইংরেজরা ওই দিক থেকে ফায়দা লুটছিল। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, কংগ্রেস কিন্তু তোমার কথা ভাবে না, ঠিক আছে, মুসলিমদের জন্য কিন্তু একটা কিছু করতে হবে, না হলে কিন্তু হিন্দুরাই কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ তাহলে ওরাই কিন্তু সমস্ত কিছু পাবে। তো এই রকম বিষ কানের মধ্যে ঢালছিল কিন্তু ইংরেজরা, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখতে পাই, যে হিন্দু কৃতিত্ব প্রতিষ্ঠার ভয়ে সে সিভিল সার্ভিসের বিরোধিতা করে, কারণ আমরা জানি যে ওই সময় সিভিল সার্ভিস কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডে হতো, ঠিক আছে, তো ভারতবর্ষে কিন্তু ছিল না, ঠিক আছে, অর্থাৎ ভারতীয়রা কখনোই কিন্তু উচ্চ পদে কিন্তু বসতে পারতো না, ঠিক আছে। তো অনেক আন্দোলন হয় এই ইউপিএসসি পরীক্ষাটা যে এখন তোমরা শুনছো সেটার জন্য। তো সেই আন্দোলনে বা সেই একটা আবদারে, ঠিক আছে, এই স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু বিরোধিতা করে, কারণ সে ভাবে যে হিন্দুরা তো অলরেডি পড়াশোনা জানে, অলরেডি ইংলিশ জানে, তাহলে সেই উচ্চ পদে তারাই যাবে, মুসলিমরা যেতে পারবে না, সেই জন্য এ কি করে, এ ওইটার বিরোধিতা করে। ক্লিয়ার? আচ্ছা, আর কি দেখতে পাই, হিন্দু ও মুসলমান দুটি পরস্পর বিরোধী স্বার্থযুক্ত, এইটা কিন্তু সে ভাবা শুরু করে দেয়। যে আগে ভাবতো 1887 আগে ভাবতো একরকম যে এরা ভাই ভাই, 1887 পরে ভাবে যে দুটি কিন্তু পরস্পর স্বার্থযুক্ত জাতি। আচ্ছা, আর কিভাবে ব্রিটিশ সরকারের হাতে মুসলিমদের ভবিষ্যৎ, সে ভাবে যে না, ব্রিটিশরাই মুসলিমদেরকে একমাত্র বাইরে বের করে আনতে পারে, ব্রিটিশরাই একমাত্র কি, ব্রিটিশরাই একমাত্র তাদেরকে আলাদা করতে পারে, তাদেরকে কি, তাদেরকে সম্মান দিতে পারে, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারে। ক্লিয়ার? এই জন্য আমরা দেখতে পাই যে এই যে চটি চাটা, মানে ব্রিটিশদের চটি চাটতে থাকে কিন্তু এই স্যার সৈয়দ আহমেদ খান সহ অন্যান্য মুসলিম নেতারা। আহা কি অমৃত, ঠিক আছে। এবং ব্রিটিশরাও ওকে আশ্বাস দেয়, ঠিক আছে, না 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 তোমাদের সাথে আমি আছি। কারণ কি, ব্রিটিশদের স্বার্থ কি ছিল, ব্রিটিশদের স্বার্থ ছিল যে আমি এই দুই ভাইয়ের মধ্যে এমন গন্ডগোলটা পাকাবো যাতে এরা কখনোই আমার কাজকর্মের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলতে না পারে, ঠিক আছে। সুতরাং ব্রিটিশদের এই চালাকিটা স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু বুঝতে পারেন নাই, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে দেখো সিমলা দৈত্য 1906 হয়েছিল, যেখানে আগা খা, মানে ওই মুসলিমদেরই একজন নেতা, এই আগা খাকে, ঠিক আছে, ব্রিটিশরা কি করে, ব্রিটিশরা গুরুত্ব দেয় এবং মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়, অর্থাৎ মুসলিমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক গোষ্ঠী, এটা ব্রিটিশরা বলে। আর পৃথক নির্বাচনের কথা বলে, যেখান থেকে কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কিন্তু শুরু হয়, অর্থাৎ মানে পাকিস্তান কিভাবে তৈরি হবে সেটার বীজটাকে বপন করা হচ্ছে সেই সময় থেকে। বোঝা যাচ্ছে তো? বোঝাতে পারলাম? ইতিহাসটাকে না তোমরা ফিল করার চেষ্টা করো, তোমরা শুধু চোখ বন্ধ করে মুখস্থ করে যেও না, ঠিক আছে, ইতিহাসটাকে ফিল করার চেষ্টা করো, যাতে ইতিহাস পড়তে গিয়ে কি হয়, ইতিহাস পড়তে গিয়ে তুমি সমস্ত কিছু চোখ বন্ধ করলেই একদম তোমার চোখের সামনে যাতে ভাসে, তোমার গায়ের লোম যাতে উঠে খাড়া হয়ে যায়, এইভাবে ইতিহাসটাকে তোমরা পড়ো। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পারি, দেখো এই যে বঙ্গভঙ্গ 1905 এ কি করলো, বললো যে না, বেঙ্গলটাকে আর শাসন করা যাচ্ছে না, বেঙ্গল হচ্ছে বিশাল বড় একটা রাজ্য, ঠিক আছে, তো কি, তো তার শাসনের জন্য, শাসনের সুবিধার জন্য ও বেঙ্গলটাকে ভাঙার চেষ্টা করলো, বঙ্গভঙ্গ করলো কিনা। এবং দেখতে পারি যে এই বঙ্গভঙ্গকে রোধ করার জন্য 1911 সালে যখন আর কি রোধ হয়ে গেল, তখন আমরা দেখতে পারি যে বিভিন্ন মনীষীরা কিন্তু বিভিন্ন কাজ করেছিল এই বঙ্গভঙ্গকে রোধ করার জন্য। ওই রকমই রবীন্দ্রনাথ কি করছিল, হিন্দু মুসলিম ঐক্যের জন্য কিন্তু রাখি বন্ধন উৎসবটা কিন্তু চালু করছিল, আমরা সবাই জানি এটা। তো এই বঙ্গভঙ্গে দেখো একদিকে লাল দেখতে পাচ্ছ আর একদিকে সবুজ তোমরা দেখতে পাচ্ছ, এই বঙ্গভঙ্গে কিন্তু কি একটা ডিভাইড অ্যান্ড রুলের কিন্তু প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে দেখো মুসলিম লীগ, মুসলিম লীগ কিন্তু এর দরুন প্রতিষ্ঠিত হয়ে যায়, অর্থাৎ আলিগড় আন্দোলনের গর্ভে, আলিগড় আন্দোলনের গর্ভে কিন্তু মুসলিম লীগের বা ভবিষ্যৎ পাকিস্তানের কিন্তু জন্ম হয়ে যায়। এই দেখো মোহাম্মদ আলী জিন্নাহ আর এই দেখো তার পাকিস্তান, ঠিক আছে। তাহলে এর পরের ভিডিওটাতে বা এর পরের ক্লাসে আমরা দেখব মুসলিম লীগ সম্পর্কে। তো আজকে আমি কি কি পড়লাম, আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল, কিন্তু বেশ মজাদার
কিন্তু ছিল। আচ্ছা, তাহলে আজকে আমি একটু সামারাইজ করে দিচ্ছি আমরা কি কি পড়লাম। আমরা দেখলাম যে আলিগড় আন্দোলন, তাই তো, আলিগড় আন্দোলন দেখলাম, স্যার আলিগড় আন্দোলন দেখলাম, তারপর হচ্ছে ন্যাশনালিজম সেপারেটিজম দেখলাম, তারপর দেখলাম ডিভাইড অ্যান্ড রুলের প্রভাব, তারপর দেখলাম হিন্দু মুসলমান ঐক্য থেকে দাঙ্গাতে কিভাবে পরিবর্তন হলো, দেশটা কি করে ভাগ হলো, ঠিক আছে, প্রেক্ষাপট দেখলাম আলিগড় আন্দোলনের, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখলাম যে স্যার সৈয়দ আহমেদ খান এই যে মুসলিম সমাজের অগ্রগতির জন্য, মুসলিম সমাজের অগ্রসরের জন্য কি কি করেছিল শিক্ষা দিক থেকে, ঠিক আছে। বিশেষত তার মধ্যে সব থেকে বেশি প্রাধান্য পায় হচ্ছে এই যে আলিগড় যে কলেজটা যে ছিল, সরি আলিগড় ইউনিভার্সিটিটা যে ছিল, ঠিক আছে, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এই 1920, ঠিক আছে, সেটা কিন্তু বর্তমানে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। যেমন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিশ্বভারতী যেমন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিটাও কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। এবং এখান থেকে অনেক পরবর্তীকালে অনেক কৃতি, ঠিক আছে, অনেক রথী মহারথী কিন্তু এখান থেকে বেরিয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি যে রাজা রামমোহন তাকে বলা যায় কিনা, ঠিক আছে, 1887 আগে একরূপ, তার পরে একরূপ, ঠিক আছে, বিভিন্ন দিক তার আমরা দেখতে পারি যে সে কংগ্রেসকে দেখতে পারতো না, সে হিন্দু মুসলমান ঐক্যের বদলে, ঠিক আছে, পরে বিরোধী সুর টানে, ঠিক আছে, এবং সে ইংরেজদের কথায় ওঠে বসে, কারণ ইংরেজদেরকে সে সবসময় খুশি করার চেষ্টা করে, যাতে ইংরেজরা কি করবে, যাতে ইংরেজরা মুসলিমদেরকে গুরুত্ব দেবে, তাদের কথা ভাববে, তাদের ভবিষ্যতের কথা ভাববে। ইংরেজরাও এই সুযোগকে কাজে লাগায়, ঠিক আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তারা তৈরি করে দেয়। আচ্ছা, এরপর দেখতে পারি যে আগা খাঁকে তারা গুরুত্ব দেয় এবং মুসলিমকে একটা স্বতন্ত্র রাজনৈতিক দল বা পৃথক একটা দেশ, ঠিক আছে, যে তোমরা না গিয়ে বলো যে আমাদের একটা পৃথক দেশ দরকার, এইরকম তারা উস্কানি দিতে থাকে কানের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে বঙ্গভঙ্গ, ঠিক আছে, যে তোমরা দেখো যে এখনো বাংলাদেশ আর ভারতবর্ষের অবস্থাটা কি, ওইদিকে কিন্তু বেশিরভাগটাই কিন্তু মুসলিম, ঠিক আছে। সরি, আমি ক্ষমা চাইছি, বারবার হিন্দু মুসলমান আমার নিজেরই বলতে ভালো লাগছে না, কিন্তু এই পড়ানোর স্বার্থে না আমাকে বারবার বলতে হচ্ছে। তো সাম্প্রদায়িক একটা বাটোয়ারা নীতির তারা প্রত্যক্ষ করার জন্য এই বঙ্গভঙ্গটাকে 1905-এ করে, ঠিক আছে। তারপর সেখান থেকে আমরা দেখতে পারি যে মুসলিম লীগের কিভাবে জন্ম হলো, ঠিক আছে, মুসলিম লীগ কি করে পৃথক পাকিস্তানটা তৈরি করে দিল। এরপরে আমরা দেখবো যে মুসলিম লীগ সম্পর্কে, এবং সেটা দেখে আমাদের কিন্তু আলিগড় আন্দোলন, হিন্দু মহাসভা থেকে দেশভাগের পথে এই অধ্যায়টা কিন্তু শেষ হবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য।